পৃথিবীর সবচেয়ে বিপ্লব সৃষ্টিকারী যে আবিষ্কারটা রয়েছে সেটার নাম কি জানেন? সেটা হচ্ছে চাকা। একটা রেভলিউশনারি একটা ইনভেনশন। এই চাকাটা রেভলিউশনারি হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ এটি সভ্যতাকে এত দ্রুত গতিতে এগিয়ে নিয়েছে, যার কারণে এটা একেবারে বিপ্লব সৃষ্টিকারী আবিষ্কারের মধ্যে প্রথমের মধ্যেই পড়ে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। এই চাকার শেপ, বৃত্ত নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। এই বৃত্ত ছাড়া বলতে গেলে জ্যামিতি একেবারে অসম্পূর্ণ একটা বিষয়। তাহলে আমরা আজকে এই বৃত্তের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি দিদার। তাহলে প্রথমে আমি এখানে বৃত্ত নিয়ে কথা বলবো। তাহলে বৃত্ত হচ্ছে কি, বৃত্তের সংজ্ঞাটা কি? বৃত্তের সংজ্ঞা বলতে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে আকৃতিটা তৈরি হয় বা যে শেপ, যে জ্যামিতিক আকৃতিটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে একটা বৃত্ত। সংজ্ঞাটা অনুযায়ী আমরা একটু বিশ্লেষণ করি। যেমন বৃত্তের সংজ্ঞা যদি আমি লিখি, তাহলে সংজ্ঞাটা আমি এখানে লিখে নিয়েছি। সংজ্ঞা অনুযায়ী আমরা একটু এটা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে আমি বললাম যে কোনো নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে, আচ্ছা নির্দিষ্ট একটা বিন্দুকে আমি নিলাম, এই বিন্দুটাকে কেন্দ্র করে মানে এই বিন্দুটা মাঝখানে থাকবে, সমান দূরত্ব বজায় রাখবে। মনে করেন আমি এখান থেকে এইদিকে 5 সেন্টিমিটার নিলাম, আবার এই বিন্দু থেকে এদিকে 5 সেন্টিমিটার নিলাম, আবার এই বিন্দু থেকে এদিকে 5 সেন্টিমিটার নিলাম, এই বিন্দু থেকে এদিকে 5 সেন্টিমিটার। এই যে এরকম 5 সেন্টিমিটার অসংখ্য বিন্দু যখন আমি নিতে থাকবো, তখন সেটা একটা শেপে পরিণত হয়ে যাবে। অসংখ্য বিন্দু আমি 5 সেন্টিমিটার করে নিচ্ছি, 5 সেন্টিমিটার করে অসংখ্য বিন্দু নিচ্ছি আমি। তাহলে এই অসংখ্য বিন্দু একসাথে যোগ করলে একটা শেপে পরিণত হবে। এই যে সেটাকে বলতেছি সমান দূরত্ব বজায় রেখে যে আকৃতি গঠন করবে। তার মানে একটা বৃত্ত অসংখ্য বিন্দু একসাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রাখবে। এখানে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হতে হবে। একটা যদি 1 সেন্টিমিটার 1 মিলিমিটারও যদি কম বেশি হয়ে যায়, তখন সেটা আর বৃত্ত থাকবে না, সেটা অন্য আকৃতি হয়ে যাবে, সেটা ওভাল শেপ হয়ে যেতে পারে, ডিম্বা আকৃতি হয়ে যেতে পারে। তাহলে এটাকে যদি আমরা জ্যামিতিক আকৃতি দিই, তাহলে দেখতে কিছুটা এই যে এইরকম দেখাবে। ইট সিমস লাইক দ্যাট। আচ্ছা, একটু আমি হাতে যেহেতু এঁকেছি একটু বাঁকা হয়েছে, তারপর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এই আর কি। আচ্ছা, তাহলে বৃত্তটা আমরা বুঝলাম। এবার বৃত্তের কেন্দ্রটাও আমরা অবশ্যই বুঝে গিয়েছি, যেটা মাঝখানে থাকে, মানে যে বিন্দুটাকে মূলত কেন্দ্র করে চারপাশের একটা রেখা আবর্তিত হয়, ওই বিন্দুটাই হচ্ছে তার কেন্দ্র, মানে মাঝখানের বিন্দুটা। তাহলে কেন্দ্রটা আমরা চিনলাম, কেন্দ্রকে আমি উদাহরণ ডিফাইন করি। আচ্ছা, এবার পরিধি জিনিসটা বুঝো। পরিধি হচ্ছে এই যে এখানের যে রেখাটা দেখতে পাচ্ছ বাইরে, এটাই হচ্ছে পরিধি। মনে করো আমি নির্দিষ্ট একটা বিন্দু এখানে দিলাম, এই বিন্দুটার নাম আমি এ দিলাম। তাহলে পরিধি কি জিনিস হবে? এই জায়গা থেকে শুরু করে এখান থেকে হেঁটে এই জায়গায় আসা পর্যন্ত যতটুকু পরিমাণ রাস্তা আছে, ওটাই হচ্ছে তার পরিধি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরিধি বের করার একটা আমার সূত্র রয়েছে। পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর। 2 পাই আর। আচ্ছা, 2 পাই আর মানে হচ্ছে 2 মানে তো আমরা বুঝি 2 মানে 2, পাই মানে 3.1416, পাই মানে কত? 3.1416, 3.1416 আমরা ধরি। তারপরে আর এর মান হচ্ছে ব্যাসার্ধ। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা হচ্ছে কি, এই যে এখানে একেবারে আমি ব্যাসার্ধটাতে চলে আসি। ব্যাসার্ধকে সাধারণত আমরা আর দ্বারা ডিফাইন করি, রেডিয়াস বলে, যার কারণে সেটাকে আর বলে ডিফাইন করা হয়। ব্যাসার্ধ হচ্ছে আর। এটা ব্যাসার্ধের চিহ্ন মাত্র, এটা কোনো সূত্র না, কিছুই না। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো একটা রেখাংশ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, সেটা এদিকে হইতে পারে, যে কোনো দিকে হতে পারে। তাহলে সেটাকে আমরা আর ধরি। এখন আর এর একটা মান থাকতে পারে, আর এর মান হয়তো 2 সেন্টিমিটার হতে পারে, 3 সেন্টিমিটার হতে পারে, 4 সেন্টিমিটার হতে পারে, 5 সেন্টিমিটার, ইট ক্যান বি এনিথিং। তাহলে
এখানে পায়ের জায়গায় আমরা 3.1416 বসাবো, আর এর জায়গা ভেরি করবে, আর এর জায়গায় আর এর মানটা নির্ভর করবে এখানে কত দেওয়া আছে তার উপর। অনেক সময় আর মান 5ও বলতে পারি, তাহলে আমরা এখানে আর এর জায়গায় 5 বসাই দিয়ে আমরা পরিধিটা বের করতে পারবো। আশা করি ক্লিয়ার। এবার জ্যাতে আসো। জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধিতে যে কোনো দুইটা বিন্দু যোগ করলে, বৃত্তের পরিধিতে যে কোনো দুইটা বিন্দু যোগ করলে যে রেখা উৎপন্ন হয় সেটা হচ্ছে জ্যা। মনে করো আমি এখানে একটা বিন্দু দিলাম, যে কোনো জায়গায় একটা বি বিন্দু দিলাম, এগুলো যোগ করে দিলে একটা কি হয়ে গেল, একটা জ্যা উৎপন্ন হয়ে গেল। তাহলে জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধিতে দুইটা বিন্দু যোগ করার ফলে যে রেখাটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে জ্যা। যেমন এখানে আমি মনে করো সি বিন্দুটা এখানে দিলাম, এই যে এদিক দিয়ে আসলো, এটাও একটা জ্যা, ইটস অলসো এ জ্যা। আচ্ছা, তাহলে এবার ব্যাসের মধ্যে আসো। যে যেটা কেন্দ্রগামী সেটা হচ্ছে ব্যাস। যে যেটা কেন্দ্র দিয়ে যাবে ওটাকে আমরা কি বলি, ব্যাস বলি। যেমন এই যে এখানে যে এ থেকে বি পর্যন্ত আমি যোগ করলাম, এটাকে আমরা ব্যাস বলতে পারবো না, এটাকে আমাদের বলতে হবে জ্যা। কিন্তু যখন কোনো জ্যা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কোনো জ্যা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তখন সেটাকে আমরা জ্যাও বলতে পারবো, এট এ টাইমে আমরা ব্যাসও বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ব্যাসের সংজ্ঞাটা কি হচ্ছে, যে রেখাটা বা যে জ্যাটা কেন্দ্রগামী হবে সেটাকে বলে ব্যাস। কেন্দ্র দিয়ে যেতে হবে, সেটা এদিক দিয়েও যেতে পারে, সেটা এরকম হতে পারে। তাহলে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। আর জ্যা হইতে হইলে শুধু যদি জ্যা হইতে হয় সেটা যে কোনো দিক দিয়ে যেতে পারে, সেটা বৃত্তের মাঝখান দিয়ে গেলে সেটাকে আমরা জ্যা বলতে পারবো, বৃত্তের মাঝখান দিয়ে না গেলেও আমরা সেটাকে জ্যা বলতে পারবো। কিন্তু ওই যে জ্যাটা বৃত্তের মাঝখান দিয়ে যাবে ওটাকে আমরা আবার ব্যাস বলেও ডিফাইন করতে পারবো। আচ্ছা, তাহলে এবার ব্যাস গেল। এবার আসি চাপের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, চাপটা একটু ভালোভাবে বুঝি আমরা। চাপ হচ্ছে যখন এক বৃত্তের পরিধিকে একাধিক খণ্ডে বিভক্ত করা হয়, একাধিক অংশে বিভক্ত করা হয় তখন চাপ উৎপন্ন হয়। যেমন মনে করো আমি দুইটা বিন্দু দিলে, একটা বিন্দু এখানে আর একটা বিন্দু এখানে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। আমি এ এবং বি বিন্দু দেওয়ার ফলে এই পুরো বৃত্তটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। কিভাবে? এই যে নিচে একটা অংশ, উপরের একটা অংশ। খেয়াল করলে দেখবা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা অংশ, আবার এই দিক থেকে এতটুকু পর্যন্ত একটা অংশ। তাহলে যে চাপটা বড় বড় সেটাকে আমরা অধিচাপ বলি, অধিচাপ। আর যে চাপটা ছোট সেটাকে আমরা উপচাপ বলি, উপচাপ বলি। আচ্ছা, তাহলে এইবার স্যার সমচাপ কাকে বলে? সমচাপ মানে অবশ্যই বুঝতে পেরেছেন, যখন একটা বৃত্ত সমান খণ্ডে বিভক্ত হবে, সমান খণ্ডে যখন বিভক্ত হবে তখন সেটাকে আমরা সমচাপ বলবো। একটু অ্যাডজাস্ট করে নাও, যে হাতের আঁকা একটু ভিন্ন হতে পারে। আচ্ছা, যখন মনে করো এটা কেন্দ্র, আমি যখন এখানে একটা ব্যাস টানবো তখন যখন কোনো বৃত্তের মধ্যে ব্যাস টানা হয় তখন সেটা দুইটা অংশে বিভক্ত, সমান দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। তাহলে যখন সমান দুইটা অংশে বিভক্ত হয়, উপরের চাপটাও সমান নিচের চাপটাও সমান, যার কারণে এদেরকে সমচাপ বলে। এই যে এই নিচের চাপও সমান, উপরের চাপও সমান, যে কারণে এদেরকে সমচাপ বলে। সমচাপ যখন চাপ দুটো সমান হয়। আশা করি ক্লিয়ার। তাহলে চাপ গেল। এবার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। আমি বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ প্রমাণ বিষয়ক একটা ভিডিও আমি দিয়েছি কিভাবে প্রমাণ করতে হয়, সেজন্য এই ভিডিওটা আমি প্রমাণ এটা বোঝাবো না, কারণ ভিডিও লম্বা হয়ে যেতে পারে। এবার বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি? যখন কেন্দ্রতে কোনো কোণ উৎপন্ন হবে তখন সেটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। যখন বৃত্ততে কোনো কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো। স্যার কি বললেন? এই যে মনে করো আমি দুইটা বিন্দু নিলাম, দুইটা বিন্দু আমি এ এবং বি নিলাম। তাহলে এ থেকে এটা ও বিন্দু আমি ধরলাম, এখানে এই জায়গার মধ্যে দেওয়ার ফলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে।
দুইটা কোণ উৎপন্ন হয়ে গেছে কিরকম, এই যে এটা একটা কেন্দ্রস্থ কোণ, উপরের দিকে একটা কেন্দ্রস্থ কোণ, তাহলে একটা ছোট কেন্দ্রস্থ কোণ একটা বড় কেন্দ্রস্থ কোণ, তাহলে যেটা বড় সেটাকে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। দুইটা কেন্দ্রস্থ কোণ মিলে 360 ডিগ্রি পূরণ করতে হয়, কারণ কেন, দুইটা মিলে তো একটা বৃত্ত হয়ে গেছে। আমরা জানি বৃত্ত মানে কত ডিগ্রি, বৃত্ত মানে 360 ডিগ্রি, বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। তাহলে স্যার এবার বৃত্তস্থ কোণে আসি, কেন্দ্রস্থ কোণ গেলে এবার বৃত্তস্থ কোণ। বৃত্তের মধ্যে মনে করো আমি এখানে যে কোনো জায়গায় একটা বিন্দু দিতে পারি, সাপোজ এখানে 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 এনিওয়্যার আমি সি দিলাম, সি বিন্দুটি এখানে দিলাম। তাহলে যখন আমরা ওই বিন্দুগুলা থেকে রেখা যোগ করার মাধ্যমে বৃত্ততে যখন কোনো কোণ পাবো, কেন্দ্রতে না বৃত্ততে যখন কোনো কোণ পাবে তখন সেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলবো। যে কোনো জায়গায় হতে পারে, সেটা এই জায়গায় বাঁকা হতে পারে, এরকমও হতে পারে। মনে করেন আমি এ বি দিলাম, এটা কেন্দ্র, এরকম হতে পারে বা এরকমও হতে পারে। এটাও একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ। এদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যেটা, এইরকম কেন্দ্রস্থ কোণ এরকম সোজাও হইতে পারে, সরল কোণ হইতে পারে, এটা 180 ডিগ্রি কোণ, তাহলে এটাও কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, তাহলে এই বৃত্তস্থ কোণটার কেন্দ্রস্থ কোণ হচ্ছে নিচেরটা। এখন বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা সবাই জানো, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। কে দ্বিগুণ? অবশ্যই তোমরা দেখে বুঝতে পেরেছো, এই যে উপরের বৃত্তস্থ এবং নিচের কেন্দ্রস্থ কোণের সাথে কিন্তু সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে? দ্বিগুণ সম্পর্ক। দ্বিগুণ কেমন? এটা যদি 50 ডিগ্রি হয় 100% এটা 100 ডিগ্রি হবে, দ্বিগুণ। এটা 90 ডিগ্রি হলে এটা, এই যে এটা 90 ডিগ্রি হলে এটা 180 ডিগ্রি হবে। আরেকটা কথা বলিনি, যখন সমচাপের মধ্যে, এটা একটা সমচাপ, সমচাপের মধ্যে যখন কোনো বৃত্তস্থ কোণ উৎপন্ন হয় তখন সেটা 100% 90 ডিগ্রি হয়। কেন 90 ডিগ্রি হয়? কারণ এটা যেহেতু একটা সরল রেখা, তার মানে এখানে সরল কোণ উৎপন্ন হয়েছে 180 ডিগ্রি, তার মানে এখানে 180 ডিগ্রি ফিক্সড, তার মানে এখানে যত, এখানে হবে তার অর্ধেক। এখানে 180 ডিগ্রি হলে এখানে 90 ডিগ্রি। তুমি যেভাবেই আঁকো না কেন, তুমি যদি কোণটাকে যদি এভাবেও আঁকো, এই যে আমি এদিকে দিলাম, এদিকে দিয়ে দিলাম, এই যে এটা 90 ডিগ্রি হবে 100%, কারণ এটা সমচাপের বৃত্তস্থ কোণ, সেজন্য। আচ্ছা, তাহলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, তাদের সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অথবা সেটাকে যদি আমি উল্টা করে বলি, উল্টা করে যদি বলি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এভাবে লিখতে পারি আমরা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বা সেম কথাটাকে আমরা উল্টা করে লিখতে পারি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে বৃত্তকলা বা বৃত্তক্ষেত্র। আচ্ছা, বৃত্তকলা বা বৃত্তক্ষেত্র জিনিসটা কি জিনিস আবার? যখন বৃত্তের মধ্যে আলাদা আলাদা বিভিন্ন টুকরে বিভক্ত করা হয় তখন সেটাকে আমরা বৃত্তকলা বা বৃত্তক্ষেত্র বলি। যেমন মনে করো আমি এখানে একটা দিলাম, এই জায়গার মধ্যে এই যে এটা একটা বৃত্তকলা উৎপন্ন হয়েছে, এই যে এটা একটা বৃত্তকলা আর উপরে একটা বৃত্তকলা। তাহলে বৃত্তকলার কিছু সূত্র রয়েছে, কিছু না, হ্যাঁ বেশি নাই, একটাই সূত্র আছে। এই যে এটা হচ্ছে বৃত্তকলা, আবার উপরে একটা বৃত্তকলা হয়েছে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার 360 ডিগ্রি, পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এই যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। আর বাকিগুলোর স্যার সূত্র দিলেন না কেন? বাকিগুলোর সূত্র নাই, এগুলার বিভিন্ন এরকম নির্দেশক হয়, বাট সূত্র নাই। পরিধি সূত্র আছে, তারপরে বৃত্তকলা বা বৃত্তক্ষেত্রের সূত্র আছে, বৃত্তাংশের সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র আছে। জাস্ট বৃত্তটা এতই সিম্পল আসলে। তাহলে বৃত্তাংশের পায়ের মান তো আমরা জানি, পায়ের মান 3.1416,
আর এর মান, আর মানে কি বললাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ এখানে দেয়া থাকবে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এইটা হচ্ছে ব্যাসার্ধ বা এইটা ব্যাসার্ধ। স্যার টিটার মান কত? টিটার মান এখানে যত ডিগ্রি কোণ বলে দিবে ওরা বলে দিবে। এখানে মনে করো 100 ডিগ্রি যদি বলে, আমরা এখানে জাস্ট 100 ডিগ্রি বসাই দিব। আশা করি ক্লিয়ার। এবারে বৃত্তাংশ যাই। বৃত্তাংশ মানে হচ্ছে একটা বৃত্তকলার যে পরিধিটা আছে সেটা হচ্ছে বৃত্তাংশ। এই যে এখন আমরা ভেতরের জায়গার কথা বললাম না, এবার ভেতরের জায়গার কথা না বলে আমরা এই যে শুধু এই অংশটুকুর কথা বলতেছি, এই অংশটুকুর কথা, জাস্ট দিস পার্ট। তাহলে এই অংশটুকুকে মানে ভেতরের কথা বলতেছি না, আমি পরিধির সাথে সংযুক্ত এই যে এ থেকে বি পর্যন্ত যে রেখাটা আছে ওই রেখাটাকে বলছে বৃত্তাংশ। তাহলে দুইটা বৃত্তাংশ আছে, এখানে একটা এই যে উপরের দিকে একটা। তাহলে বৃত্তাংশের একটা সূত্র আছে, বৃত্তাংশের সূত্রটা হচ্ছে মূলত পাই আর থিটা ডিভাইডেড বাই 180। তাহলে বৃত্তাংশের সূত্রটা হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে পাই এর মান 3.1416, আর এর মান ব্যাসার্ধ এখানে নির্ভর করবে কত দেয়া আছে সেটার উপর। থিটার মান, এই যে থিটা মানে হচ্ছে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা। আশা করি একেবারে ক্লিয়ার। এবার ক্ষেত্রফল আসো। ক্ষেত্রফল মানে কি জিনিস? ক্ষেত্রফল মানে হচ্ছে একটা বৃত্তের ভেতরে পুরো বৃত্ত মিলে কতটুকু জায়গা আছে, এই পুরো বৃত্ত মিলে এই বৃত্তটার ভেতরে কতটুকু জায়গা আছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি স্যার? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র একদম ইজি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এগুলো হচ্ছে বৃত্তের বেসিক জিনিস। এই বেসিকগুলা জানলে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য হোক উপপাদ্য হোক একদম ইজি হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমি আরেকটা বেসিকের ভিডিও নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ। আমার চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।